আসসালামু আলাইকুম। তো এখন আমরা পড়ব কি আলোক নিরপেক্ষ পর্যায়, ঠিক আছে, বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, নট লাইট ডিপেন্ডেন্ট ফেজ, ঠিক আছে। তো এখানে কি আলোক নিরপেক্ষ পর্যায় মানে কি আলো থাকুক আর না থাকুক, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। এখন যদি এটার তোমার সংজ্ঞা চলে আসে তাহলে লিখবা কি সালোক সংশ্লেষণের যে পর্যায় আলোর প্রয়োজন হয় না বা এবং আলোর উপস্থিতিতেও চলে এবং এটিপি ও এনএডিএইচ প্লাস এইচ প্লাস এর সাহায্যে কার্বন ডাই অক্সাইড বিজারণ হয়ে কার্বোহাইড্রেট উৎপন্ন করে তাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। কি বলে? আলোক নিরপেক্ষ পর্যায়, ঠিক আছে। এখন তোমাদের মধ্যে তোমাদের অনেকে আবার বলবে কি আলোক অন্ধকার পর্যায়। কি বলে? আলোক অন্ধকার, সরি শুধু অন্ধকার পর্যায় বলে, আলোক অন্ধকার না, অন্ধকার পর্যায়, ঠিক আছে। এই শব্দটা মোটামুটি বলতে পারো এক প্রকার অন্ধকার পর্যায় বলতে কি যেটা অন্ধকারে ঘটে, যেটা কি অন্ধকারে ঘটে। এখন আলোক নিরপেক্ষ পর্যায় হচ্ছে আলো থাকলে হবে, অন্ধকার থাকলে হবে। তুমি যখন অন্ধকার পর্যায়ে বলবা তখন মানে কি আলোতে হয় না, আলোতে কি হয় না বুঝায়, কিন্তু আলোতে কি ঘটে? অবশ্যই ঘটে, আলোতেও ঘটে, অন্ধকারেও ঘটে। এই জন্য এটা কি আলোক নিরপেক্ষ পর্যায়। সেটা কি আলোক নিরপেক্ষ পর্যায়। কথা বুঝতে পারছো? হ্যাঁ, অনেক জায়গার ভিতরে অন্ধকার পর্যায়ে লেখা থাকে, ওই লেখাটা কি ভুল, ঠিক আছে। তো এখন আসি আমরা এরপরে। এখন দেখো তোমার যে আলোক নিরপেক্ষ পর্যায় সেটা তোমার তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায় বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে। এক হচ্ছে তোমার C3, এক হচ্ছে C4, আর একটা কি ক্যাম, ঠিক আছে। প্রথমে C3 চক্র, যখন তোমার তিন C3 সাইকেল, ঠিক আছে। এখন দেখো C3 সাইকেল কখন হয়? যখন তোমার কার্বন ডাই অক্সাইডের কোনো সমস্যা নাই, মানে কি কার্বন ডাই অক্সাইড নিয়ে কোনো চিন্তা করতে না, অফুরন্ত কার্বন ডাই অক্সাইড আছে, তখন কি হয় C3 তে হয়। এরপর C4, এটা তোমার হয় কি যখন তুমি কার্বন অত্যাধিক তাপমাত্রা, তখন কি হয় পত্ররন্ধ্রগুলো বের হয়ে যেতে প্রশোধন না হইতে পারে। এখন প্রশোধন যখন হবে না, এর জন্য কি পত্ররন্ধ্র বের করে দেয়, বন্ধ করে দেয়, তখন কি হয় ওই পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে পারে? অবশ্যই পারে না, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড কি করতে পারে না? প্রবেশ করতে পারে না। তখন তোমার C4 চক্র হয়। আর বিশেষ কিছু উদ্ভিদ আছে এগুলোর মধ্যে কি হয় ক্র্যাসোলিসিয়া অ্যাসিড মেটাবলিজম হয়ে থাকে, এটা কি বলা হয় ক্যাম বলা হয়। এখন C3 নামকরণ কেন হয়েছে? এটার প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে গ্লিসারিক অ্যাসিড। কি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে। আর C4 এটার আরেক নাম কি ক্যালভিন চক্র। কি চক্র? ক্যালভিন ও ভ্যান সন চক্র। আর এই C4 চক্র কি হয়? এটা C4 চক্র কারণ কি প্রথম যে স্থায়ী পদার্থটা আছে ওইটা তোমার 4 কার্বন বিশিষ্ট। কি কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী পদার্থ। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, একে হ্যাচ এন্ড স্ল্যাক চক্র বলা হয়। স্ল্যাক চক্র বলা হয়, ঠিক আছে। এখন শুরুতে আমরা কি C3 চক্র বা ক্যালভিন চক্র নিয়ে একটু বিস্তারিত করি, ঠিক আছে। এখন আমরা কি করবো C3 চক্র বা ক্যালভিন চক্র নিয়ে একটু কি বিস্তারিত পড়াশোনা করব।
তোমাদের আমাদের সবচেয়ে প্রয়োজন উদ্ভিদ দেহে, আমাদের বলতে উদ্ভিদ দেহে সবচেয়ে প্রয়োজন হচ্ছে RUBP, যে উপাদানটা আছে এটা, ঠিক আছে। এটাকে বলা হয় তোমার রাইবোলোজ, ওয়ান ফাইভ বিস ফসফেট, রাইবোলোজ 1,5 বিস ফসফেট। কারণ কি জানো, এটাই মূলত কি করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এটা কি আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আলোক নিরপেক্ষ পর্যায়ে যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, এই কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে কি রাইবোলোজ 1,5 বিস ফসফেট। এখানে এটা কয় কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট। এখন একটা কার্বন যখন গ্রহণ করে এটা কিটো অ্যাসিডে পরিণত হয়ে যায়, কি কিটো অ্যাসিড। সমস্যা কিটো অ্যাসিড এটা অস্থায়ী, এটা কি অস্থায়ী। তো দেখো না কি এটা 1 কার্বন, এটা 5 কার্বন, টোটাল কি 5 + 1 = কি 6 বা 6 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট, কিটো অ্যাসিডটা কয় কার্বন বিশিষ্ট তোমার, 6 কার্বন বিশিষ্ট। এই কিটো অ্যাসিডটা যেহেতু আমি বলছি কি এটা অস্থায়ী, এটা কি অস্থায়ী, এটা ভেঙে তোমার তৈরি হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কয়টা উৎপন্ন হয়, 2টা। আর 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা কি 3 কার্বন বিশিষ্ট। কয় কার্বন, 3 কার্বন বিশিষ্ট। দেখো 3 কার্বন বিশিষ্ট যে 3-ফসফেটটা কয় নাম্বারে, 3 নাম্বার কার্বনে আছে, ঠিক আছে। কয় নাম্বার কার্বনে, 3 নাম্বার কার্বনে ফসফেটটা আছে, ঠিক আছে। এই যে এখানে দেখো এই যে ফসফো আসছে কোথা থেকে, এখান থেকে কি একটা এটিপি আসে আর এডিপি হয়ে যায়। এই যে এখানে ট্রাইফসফেট থেকে ডাইফসফেট হয়েছে, একটা ফসফেট এই যে এখানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হিসেবে আসে। এই যে এখানে তোমার এটা 3 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে এই যে এটাকে C3 সাইকেল বলা হয়। এটা আসলে প্রথম স্থায়ী যৌগ, প্রথম স্থায়ী যৌগ, ঠিক আছে, বা স্থায়ী পদার্থ, হোয়াটএভার ইউ ওয়ান্ট টু সে, ঠিক আছে। এখন এটা তোমার একটা কি, এটা তোমার 2 ভাগ হয়, এটা কি 2 ভাগ হয়। এবার লেখা না লেখার পারি, ঠিক আছে। এটা তো তোমার কি হয় 2 রকমের, একটা হচ্ছে 3-ফসফোগ্লিসারলডিহাইড, 3-ফসফোগ্লিসারলডিহাইড। এটা কি 3-ফসফোগ্লিসারলডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট, ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট। এই যেখানে 2টা তোমার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে না, দুইটাতে, ঠিক আছে। এখন এই 2টা একসাথে হয়, 2টা কি হয় একসাথে হয়। 2টা যখন একসাথে হয় তখন তোমার 1,6 ফ্রুক্টোজ আচ্ছা এটা ভিতরে লেখা যায়। তো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এই দেখো এখানে এটা তোমার 3 কার্বন, এটা কি তোমার 3 কার্বন, টোটাল এখানে কি ফ্রুক্টোজ তোমার 6 কার্বন, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবা, তোমার এই 1 নাম্বারের ভিতরে কার্বনের শক্তি, 1 নাম্বার কার্বনের মৌলিক ধরে রাখা শক্তি তুলনামূলক কি কম। 1 নাম্বার থেকে সহজে ছুটে যাওয়া যায়, 1 নাম্বার থেকে কি সহজে ছুটে যাওয়া যায়। ফসফেটটা কি হয় এই 1 নাম্বার থেকে বের হয়ে যায়, তখন কি হয় ফ্রুক্টোজ 6 ফসফেট, ঠিক আছে, ফ্রুক্টোজ 6 ফসফেট।
এখন এই ফ্রুক্টোজ আর গ্লুকোজ উভয়ের সংকেত কি C6H12O6, ঠিক আছে? উভয় সংকেত কি C6H12O6, দুজন কি সমান। এখন দেখো যেহেতু এরা সমান, কিন্তু একটা জিনিস, এখানে তোমার ডাইরেক্ট ফ্রুক্টোজ থেকে তোমার গ্লুকোজে পরিণত করা যায় না, ডাইরেক্ট ফ্রুক্টোজ থেকে গ্লুকোজে পরিণত করা যায় না। এই জন্য এই ফসফেটকে আমরা কি করবো না, বের করবো না। এই ফসফেটকে আমরা কি বের করবো না, ঠিক আছে? নি এই ফসফেটকে রেখে দিই। এই ফসফেট রেখে দেওয়া অবস্থায় আমরা এটা কি বানাবো, গ্লুকোজ 6 ফসফেট হবে, ঠিক আছে? নি এখন এই গ্লুকোজ 6 ফসফেট, এখন আমার দেখো এখান থেকে যে ফসফেট, এই 6 নম্বরে যে ফসফেটটা আছে, কি এই যে 6 নম্বরে যে ফসফেটটা আছে এটা, এখন যদি এইটা বের করে দিতে পারি তাহলে আমি কি পাবো, গ্লুকোজ পেয়ে যাব। আমার কি লাগবে, এই 6 নম্বরে ফসফেটটাকে কি করতে হবে, বের করে দিতে হবে। এখন এই বের করবো আমরা কিভাবে, এখন আমরা একটু আগে দেখছিলাম কি 1 নম্বর জিনিসটার কি ধরে রাখার ক্ষমতা কম, তার মানে কি 1 নম্বরে যদি এটা আনা যায় তাহলে এটা আমরা কি, এটা সহজে আমরা কি করতে পারবো, বের করে দিতে পারবো। এটা আমরা সহজে কি বের করে দিতে পারবো। তো এই কি কাজ করবো, আমরা কি করবো, গ্লুকোজ 1 ফসফেট আমরা কি 1 নম্বরে নিয়ে আসবো। দেন শুধু এবার 1 নম্বর থেকে বের করে দিলে গ্লুকোজ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? এবং এই প্রক্রিয়াটা তো চলতেছে, এই প্রক্রিয়াটা কি চলতেছে না? এই প্রক্রিয়া যখন চলতেছে আমরা একটু ফাঁক দিয়ে করবো, একটা ইয়া নিয়ে আসবো। এখন আমরা আবার তোমার এই জায়গাতে পৌঁছাতে হবে না, এটা আবার উৎপাদন করতে হবে না, এটা উৎপাদন করার জন্য আমরা কি করবো, একটা ফ্রুক্টোজ 6 ফসফেটকে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? প্লাস এখান থেকে একটা নিয়ে আসবো, ঠিক আছে? এটা কয় 6 না, 6 কার্বন না, 6 কার্বন, আর এটা কি 3 কার্বন, টোটাল এখানে কি 9 কার্বন। কয় কার্বন হয়ে যাবে, 9 কার্বন। এই 9 কার্বন হওয়ার পরে এখান থেকে কি চলে যাবে, তোমার ইরাথ্রোজ 4 ফসফেট চলে যাবে। কি ইরিথ্রোজ 4 ফসফেট, এটা কি ইরিথ্রোজ 4 ফসফেট। এখন দেখো 4 নম্বরে কি আছে, ই আছে, তার মানে এটা কি 4 কার্বন। আর কাছে কি থাকে আছে কয়টা, 5 কার্বন। 5 কার্বনের ভিতরে 5 কার্বন বিশিষ্ট কি রাইবোজ আছে, এটা কি হবে জাইলোজ 5 ফসফেট, জাইলোজ 5 ফসফেট। ঠিক আছে, জাইলোজ 5 ফসফেট, দেন জাইলোজ 5 থেকে রাইবোজ, এই আবার তোমার এখানে রাইবোজ 5 ফসফেটে আবার কি আমাদের রাইবোজ 15 বিস ফসফেট। এই দেখো এই যে প্রক্রিয়াটা, এখানে কি একটা প্রক্রিয়া, দেখো একটা কার্বন এসে যুক্ত হয়েছে, এখানে একটা কার্বন দিবে, দেন গ্লুকোজ পরিণত, এইভাবে টোটাল 6 বার। এই প্রসেসটা কয়বার, 6 বার, 6x বা কি 6 বার হওয়ার পরে কি হবে, এখনো আমরা গ্লুকোজ পাবো, এখনো কি গ্লুকোজ পেয়ে থাকবো। এটা পুরোটা কি C3 চক্র বা কি ক্যালভিন চক্র। কি চক্র, ক্যালভিন চক্র। কথা বুঝতে পারছো, পুরো চক্রটা বুঝতে পারছো? আবার দেখো আমি রিভিশন দিয়ে দিই আবার। কার্বন ডাইঅক্সাইড কিভাবে, রাইবোজ 15 বিস ফসফেট, এখানে 5 কার্বন মিশ্র, এখন একটা কার্বন মিলে 6 কার্বন মিশ্র অস্থায়ী কিটো অ্যাসিড। কি অস্থায়ী কিটো অ্যাসিড, এটা তোমার কি হয় অস্থায়ী, যেহেতু এটা স্থায়ী না, এটা কি অস্থায়ী, এটা কি হবে যে ভেঙে যাবে, ভেঙে কি হবে, এটা তোমার 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। এটা কি প্রথম স্থায়ী পদার্থ, এটা প্রথম কি স্থায়ী পদার্থ, ঠিক আছে নি? এই স্থায়ী পদার্থটা কি 3 ফসফোগ্লিসারিলডিহাইড আর কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হবে। এটা তোমার একজনের সাথে রেপ্লিকেট, ঠিক আছে, এটা উভয়, ঠিক আছে? তখন এটা দুইটা মিলে যখন 3 কার্বন, আর জায়গায় আমি আর কোথাও পড়ছি আমি জিনিসটা কি, এটা আবার এটাতে পরিণত হয়, তখন এটাতে আসে, ঠিক আছে? তো কি ফ্রুক্টোজ 16 বিস ফসফেট তৈরি হয়, দেন তোমার 1 নম্বরের যে ইয়াটা আছে ফসফেটটা আছে, এটাকে বের করে দেন, তাহলে কি 6 ফসফেট থাকে। এই 6 ফসফেট গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেট, এখন 1 থেকে বের করে আরো সহজ, এখানে শুধু গ্লুকোজ থাকবে।
এখান থেকে এটা একটা, এখান থেকে এটা মোট 9টা কার্বন হবে। 9টা কার্বন হলে আমার দরকার তো 5 কার্বন। এখন 9 কার্বন থেকে কি করবে, এই যে একটা ইয়ে চলে যাবে, এই 4 কার্বন বিশিষ্ট ইরিথ্রোজ 4 ফসফেট চলে যাবে। তখন আর থাকবে কি 5 কার্বন বিশিষ্ট জাইলোজ 5 ফসফেট। এই জাইলোজ 5 ফসফেট দেন ইয়া করে রাইবোলোজ 15 রাইবোলোজ 5 ফসফেট, দেন রাইবোলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 15 বিস ফসফেট। এটা মোট 6 বার যখন হয় তখন কি হয়, এখনো গ্লুকোজ তৈরি হয়। এটা কয়বার হইতে হয়, 6 বার। 6 বার হলে কি হয়, এখনো গ্লুকোজ তৈরি হয়। বুঝতে পারছো? এখন এখনো গ্লুকোজ তৈরি হয়েছে, এটা তো কি তোমার C3 চক্র, তাই তো? এখন শুধু C3 চক্র তো হয় না, সাথে সাথে কি হয়, C4 চক্র হয়। কি হয়, C4 চক্র হয়। এখন C4 চক্রটা কি দেখো, আমাদেরকে পত্ররন্ধ্রের মাধ্যমে আমরা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে থাকি। কিসের মাধ্যমে, পত্ররন্ধ্রের মাধ্যমে। এখন পত্ররন্ধ্র যদি অতি তাপমাত্রার কারণে অনেক বেশি প্রশোধন হওয়া শুরু হয়, কি দিয়ে, পত্ররন্ধ্র দিয়ে। এখন অতিরিক্ত যখন প্রশোধনটা শুরু হয়ে যায় তখন কি হয়, তখন প্রচুর পানি বের হয়ে যায়। এখন প্রচুর পানি বের হয়ে গেলে এমনকি গাছ মারা যাবে না। কারণ এই গাছ যাতে মারা না যায় এই জন্য কি হয়, পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়। এখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেছে তো কি, যাতে পানি বের হইতে না পারে। কিন্তু সমস্যা হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে কিন্তু অক্সিজেন প্রবেশ করে। এখন অক্সিজেন তো প্রবেশ করতে পারতেছে না। এখন অক্সিজেন যদি কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে, কার্বন ডাই অক্সাইড তো প্রবেশ করতে পারতেছে না। এখন যেহেতু কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে পারতেছে না, তো কি আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হবে না, আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হবে না। এখন যখন আলোক নিরপেক্ষ পর্যায়ে তোমার C3 চক্র না ঘটে, C3 চক্র কি না ঘটে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যখন না থাকে, তখন কি হয়, তোমার C4 চক্র হয়। কি হয়, C4 চক্র হয়। কথা বুঝতে পারছো? এখানে বান্ডল সিট ও মেসোফিল কোষ দুইটাই জড়িত থাকে, বান্ডল সিট ও মেসোফিল কোষ উভয় জড়িত থাকে। ঠিক আছে, এখন কি হয় দেখো, C4 চক্রে কি হয়, C4 চক্র এর মাধ্যমে কি হয়, কোনো গ্লুকোজ উৎপন্ন হয় না, গ্লুকোজ। ঠিক আছে, এই C4 চক্রের ভিতরে কি হয়, একটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইডটা কি হয়, আবার C3 চক্রে ঢুকে, তখন কি হয়, O6। এখন C3 চক্র কেন তোমার হইতে পারতেছে না, কার্বন ডাই অক্সাইডের অভাবে। এই C4 চক্র যখন হয় তখন কি হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে C3 চক্র হয় এবং কি গ্লুকোজ উৎপন্ন হয়। কথা বুঝতে পারছো? এখানে প্রথম স্থায়ী পদার্থটা কি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা কয় কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট। এখন যদি তোমার প্রশ্ন আসে, তোমার খতে প্রশ্ন আসতে পারে যে C4 চক্র হওয়ার শর্ত কি। C4 চক্র হওয়ার শর্ত হচ্ছে তোমার তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি কমে যাবে। এখন তোমার অনুধাবনের ভিতরে সুন্দর করে আসতে পারে স্কিনার C4 চক্র কেন ঘটে, C4 চক্র কেন ঘটে, এই দুটো শর্ত দিয়ে ব্যাখ্যা করে লিখতে পারে। তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়েছে, প্রশোধন হার বৃদ্ধি পায়। প্রশোধন হার বৃদ্ধি পেলে কি হয়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। পত্ররন্ধ্র যখন বন্ধ হয়ে যায় তখন কি প্রশোধন থেমে যায়, কিন্তু কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে পারে না। যখন কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে পারে না তখন C3 চক্র বন্ধ হয়ে যায়। তখন কি হয়, C4 চক্র উদ্ভিদে C4 চক্র কার্বন ডাই অক্সাইডের অভাবে C4 চক্র শুরু হয়। ঠিক আছে, এখন চলো আমরা C4 চক্র আর C3 চক্রের আমরা কি কিছু পার্থক্য শিখে নিই। কি শিখে নেই, পার্থক্য শিখে নিই। এখন C3 আর C4 চক্রে কি পার্থক্য আমরা শিখবো। ঠিক আছে, C3 আর C4 বা ক্যালভিন চক্র বা ক্যালভিন চক্র, হ্যাচো স্ল্যাক চক্র। ঠিক আছে নি, এখন দেখো প্রথম কোষের কোথায় ঘটে, এটা কেবল মেসোফিলে ঘটে। এটা কোথায় ঘটে, শুধু মেসোফিলে ঘটে। এটা শুধু কি মেসোফিলে ঘটে। আর এটা কি মেসোফিল ও বান্ডল
সিড উভয় কোষে ঘটে থাকে, ম্যাসোফিল এবং বান্ডল সিড কোষে ঘটে থাকে। এর ফটোফসফোরাইলেশন, এটা ফটোফসফোরাইলেশন ঘটে, এতে কি হয় না, ঘটে না। কি দেখো এখানে ঘটে না কেন, কারণ কি এটা খেয়াল করে দেখো এখানে কেন ঘটে না, এখানে তো বুঝছে প্রশোধনের কারণে পানি বেরিয়ে হয়ে যায়, পানির পরিমাণ এখানে কম নেই, জন্য কি ফটোফসফোরাইলেশন ঘটে না। এরপরে এখানে প্রাথমিকভাবে তোমার কি কার্বন ডাইঅক্সাইড, এনে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কি আরইউবিপি বাকি রাইবোজ 1,5 বিসফসফেট, আর এখানে ঘটে কি ফসফিনল পাইরুভিক অ্যাসিড, এখানে গ্রহণ করে কি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আরইউবিপি আর ফসফিনল পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। এরপর প্রথম স্থায়ী পদার্থ কি এখানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এখানে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এরপর আসে আদর্শ তাপমাত্রা, এখানে কি কম তাপমাত্রায় হতে পারে, এটা কি খুব কম তাপমাত্রা হবে, কারণ কি এটাতে তোমার পত্ররন্ধ্র খোলা থাকে, ঠিক আছে, এটাতে কি পত্ররন্ধ্র খোলা থাকে, এটা তোমার 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে থাকে, এগুলো তোমার 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, ঠিক আছে। এরপরে তোমার তোমার কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, তোমার কার্বন ডাইঅক্সাইডের জন্য এখানে বেশি কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন, এখানে কি বেশি কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়, এখানে কার্বন ডাইঅক্সাইড ঘনত্বের প্রয়োজন হচ্ছে 50 ppm, আর এখানে কি 0.10 ppm, ঠিক আছে। এটা হচ্ছে কি C4 আর C3 আর C4 চক্র, নট উদ্ভিদ, এর পার্থক্য কথা বুঝতে পারছো, পারবা। এখন দেখো তখন আমরা কি বলছিলাম C3 C4 চক্র, ঠিক আছে। এখন আমরা পড়বো C3 আর C4 উদ্ভিদ, এখন আমরা কি বলবো C3 আর C4 উদ্ভিদ, ঠিক আছে। এখন দেখো শুরুতে তাপমাত্রা, শুরুতে কি তাপমাত্রা, এটা কি হয় কম তাপমাত্রা হবে, এটা কি বেশি তাপমাত্রায় হবে, সুন্দরভাবে বুঝে রাখতে পারে, এটা অতিরিক্ত কম তাপমাত্রায় সহনশীল, বেশি তাপমাত্রায় কিনা করে নিতে পারে না, অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে না, বাকি খাপ খাইয়ে নিতে পারে না, আর কি বেশি তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে পারে, যদি গুছিয়ে লিখতে চাও বা জাস্ট লিখে দিতে চাইলে না, কম তাপমাত্রায় সহনশীল, আর এটা কি বেশি তাপমাত্রায় হয়। এরপর অক্সিজেনের কি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব কি এটাতে 50 ppm, আর এটা কি 0.10 ppm, আর সুন্দর করে লিখতে পারো কিনা যখন কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব 50 ppm হলে C3 উদ্ভিদের ইয়া হয়, কিনা যে তোমার কার্বন চক্র হয়, আর তোমার স্ল্যাক চক্র হয় কোথায় 0.10 ppm এ। এরপর বিক্রিয়া ম্যাসোফিল কোষে হয়, একই জিনিস যেটা আমরা ওইখানে পড়ছিলাম, আর এটা কি বান্ডল সিড, সে হয়ে থাকে, ঠিক আছে। এরপর আসে উৎপত্তি, দেখো এটা কি C3 উদ্ভিদ, দেখো কম পরিবেশ ঠান্ডা পরিবেশে, এটা কি ঠান্ডা পরিবেশে হয়, ঠিক আছে।
তার মানে কি এগুলো উৎপত্তি ঠান্ডা পরিবেশে কম তাপমাত্রায় যেহেতু হয়ে থাকে, এটা কি শীত প্রধান অঞ্চলে, আর এটা কি গ্রীষ্ম প্রধান অঞ্চলে। ঠিক আছে, উৎপত্তি কথা হবে শীতকাল এবং গ্রীষ্মকাল। সালোক সংশ্লেষণ হার, সালোক সংশ্লেষণ হার। এখন দেখো সালোক সংশ্লেষণের হার, এখানে কি সালোক সংশ্লেষণ কি দেখো শীত উদ্ভিদ, এখন দেখো তাপমাত্রা কোনো কারণে বেড়ে গেছে, তাপমাত্রা কোনো কারণে বাইরে গেছে বা বৃদ্ধি পাইছে, তখন কি হবে প্রতরন্ধ বন্ধ হয়ে যাবে। আবার এখানে কি সব সময় হতে থাকবে, তো তার মানে কি এখানে সালোক সংশ্লেষণের হার কম আর এখানে কি বেশি। ঠিক আছে, এরপরে আসে তোমার অক্সিজেনের উপস্থিতিতে। এটা তোমার কি অক্সিজেনের উপস্থিতি বেশি হলে এটা কি হয়ে যায়, কমে যায়। আর এটা যদি অক্সিজেনের উপস্থিতির সাথে তুলনামূলক কম প্রভাব ফেলে। ঠিক আছে, এরপরে এটা তোমার যদি উদাহরণে আসি, আম জাম কাঁঠাল কলা লিচু ধান, এগুলো কি আম জাম কাঁঠাল কলা লিচু ধান, এগুলো হচ্ছে তোমার C3 উদাহরণ। আর C4 হচ্ছে ঘিনি ঘাস ইক্ষু বা আখ, এরপর ভুট্টা ঘিনি ঘাস, ঘিনি ঘাস ইক্ষু ভুট্টা। এরপর তোমার আর আছে ইত্যাদি লেখা নেই আমার সাথে, কি আরো আছে, আরো বেশ কিছু আছে ইত্যাদি। এটা হচ্ছে তোমার কি আলোক নিরপেক্ষ পর্যায়ে C3 উদ্ভিদ আর C4 উদ্ভিদের পার্থক্য। আর হ্যাঁ, ক্যাম্প তোমার কখন হয়, ক্যাম্প তোমাদের বইতে তেমন কিছু লেখা নাই। এটা তোমার উষ্ণ আবহাওয়াতে উদ্ভিদ বেঁচে থাকে, যেসব উদ্ভিদ তোমার উষ্ণ আবহাওয়াতে বেঁচে থাকে, তোমার এদের তোমার পত্ররন্ধ্রগুলো রাতে খোলা থাকে, এদের পত্ররন্ধ্র কি রাতে খোলা থাকে। ঠিক আছে, এবার আমরা আলোক নির্ভর আর আলোক নিরপেক্ষ পর্যায়ের পার্থক্যটা শিখে নিই। এটা কি আলোক নিরপেক্ষ। ঠিক আছে, এখন দেখো কোথায় সংঘটিত হয়, এটা কোথায় হয়, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে হয়। এটা কোথায় হয়, থাইলাকয়েডে বিক্রিয়া হয়। আর এটা কোথায় হয়, স্ট্রোমাতে। থাইলাকয়েডে হয় আর এটা কোথায় হয়, স্ট্রোমাতে হয়। এটা থেকে আলোক শক্তির আলোর শক্তি প্রয়োজন, আর এতে আলোক শক্তি প্রয়োজন নেই বা হয় না, আলো শক্তি ছাড়াও হয় লিখতে পারো। ঠিক আছে, এরপরে তোমার যা ঘটে, এখানে কি উৎপন্ন হয়, এখানে তোমার ATP NADP H+H উৎপন্ন হয়। কি হয়, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এখানে তোমার কি হয়, ATP ও NADPH+H+ উৎপন্ন হয়। আর এখানে কি এটা ব্যবহার করে কি হয়, গ্লুকোজ উৎপন্ন করে। এখানে ও অক্সিজেন লিখতে পারো। ঠিক আছে, এরপর তোমার NADP অর্থাৎ NADP বিজারিত হয়। এনে কি NADP বিজারিত হয়, কেন, কারণ ওই যেখানে এটা যুক্ত হয়েছে। ঠিক আছে, প্রোটন যুক্ত হওয়া কি বিজারিত হয় না, আর এখানে কি বিজারিত NADP জারিত হয়। ঠিক আছে, কথা বুঝতে পারছো, বিশেষ নাম বিশেষ নাম হচ্ছে কি ফটোফসফোরিলেশন, ফসফোরিলেশন।
ঠিক আছে? কথা বুঝতে পারছো? কনফিউশন গুলো জিজ্ঞেস করতাম। এরপরে আসে আমাদের সালোক সংশ্লেষণ। দরকার নেই। আমরা আসি সালোক সংশ্লেষণের সারসংক্ষেপে। দেখো, আলোক নির্ভর পর্যায়, এটাকে আলোক নিরপেক্ষ, এটা ভালো করে খেয়াল করে দেখো। বলতে পারো আমরা তখন এই লাস্ট 2 ভিডিওতে যা যা পড়ছি তার একটা সারসংক্ষেপ বলতে পারো এটা। ঠিক আছে? স্থান কোথায় হয় এটা? এটা হয় তোমার থাইলাকয়েডে, এটা হয় তোমার স্ট্রোমাতে। এটা কোথায় হয়? স্ট্রোমাতে হয়। এটা থাইলাকয়েড, এটা কি স্ট্রোমাতে। এখানে কি হয়? অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তি এখানে কি কি অন্তর্ভুক্ত হয় দেখো। সবার আগে তো আলো 50 থেকে 60 ফোটন। ঠিক আছে? 50 থেকে 60 ফোটন আলো। আর কি আলো কি ভাঙে কারে? পানিতে ভাঙে। আর এখানে কি হয় অন্তর্ভুক্তি? এটিপি ও NADPH প্লাস H প্লাস। ঠিক আছে? তারপরে কি কার্বন ডাই অক্সাইড বিচার করতে, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? এখন দেখো, এটা তোমার 18 ATP, কি 18 ATP লাগে, আর 12 NADP আছে, আর 6 কি কার্বন ডাই অক্সাইড হয়। ঠিক আছে? তো ওই হিসাবে এখানে তোমার 12 পানিও লাগে। ঠিক আছে? এখন আসে উৎপাদন। উৎপাদনের ভিতর কি উৎপাদিত হয়? এখানে যেটা খরচ হয়, এটিপি উৎপাদন হয় ও NADPH প্লাস H প্লাস উৎপাদন হয়। এরপরে তোমার কি উৎপাদন হয়? অক্সিজেন উৎপাদন হয়। আর কিছু উৎপাদন হয় না। কি এখানে গ্লুকোজ উৎপন্ন হয়। এখানে কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়। আর কি পণ্য উৎপন্ন হয়। উৎপাদন হয় কি আরইউবিপি। একটা গ্লুকোজ উৎপাদন যেন যে 6 বার হয় না, তো 6 বার তোমার আরইউবিপি উৎপাদন হয়। এটা হচ্ছে কি তোমার পুরা তোমার সালোক সংশ্লেষণের সার সংক্ষেপ। পুরা সালোক সংশ্লেষণের কি সার সংক্ষেপ। এখন দেখো, আমরা তো এতক্ষণ এটা পড়লাম, আর আরেকটা জিনিস বাকি আছে। সালোক সংশ্লেষণের প্রভাবগুলো, আমরা প্রভাবগুলো শিখে ফেলি একই ভিডিওতে। দেখো, প্রভাবক শুরুতে যেগুলো সমানুপাতিক, যেগুলো কি সমানুপাতিক। যেমন আলো বাড়ে, আলো কি বাড়ে, তখন বেশি বেশি ফটোলাইসিস হবে, বেশি বেশি ফটোলাইসিস হবে। আর যখন বেশি বেশি ফটোলাইসিস হবে, তখন কি হবে? সালোক সংশ্লেষণ কি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তো একটা জিনিস খেয়াল রাখবা, লাল নীল এটাতে কি হয়? সালোক সংশ্লেষণ বেশি হয়। সাথে তুমি বেগুনি অ্যাড করতে পারো, বেশ কয়েক জায়গায় বেগুনির কথা লেখা আছে। এখানে কি হয়? সালোক সংশ্লেষণ বেশি হয়। আর সবুজ আর কি হলুদ, এই দুইটা আলোতে সালোক সংশ্লেষণ কম হয়। এখন দেখো, এটা মনে রাখার জন্য কিছু জিনিস তোমার খেয়াল রাখতে হবে। 1 নাম্বার দেখো, সবুজ হলুদ, সবুজ হলুদ এগুলো কিন্তু তোমার পাতার রং। দেখো, আমরা পাতার রং কেন, দেখো পাতার রং কেন আমরা সবুজ দেখি? কারণ কি সবুজ রংটা রিফ্লেক্ট করে চলে আসে, তাই তো? তার মানে কি সবুজ রংটা
উদ্ভিদ গ্রহণ করে না, সবুজ উদ্ভিদটাকে উদ্ভিদ শোষণ করে না, সেটা কি করে রিফ্লেক্ট করে পাঠায় দেয় আমাদের দিকে, ঠিক আছে। এই জন্য আমরা সবুজ রং দেখতে পারি। এই জন্য সবুজ আর হলুদ প্রায় কাছাকাছি রং। এই জন্য কি এই দুই রঙের ভিতরে সালোক সংশ্লেষণ খুবই কম হয়, কারণ এই দুইটার আলো কি সালোক সংশ্লেষণ কম গ্রহণ করে। 2 নাম্বার তাপমাত্রা। এবার কি তাপমাত্রা। এখন তাপমাত্রা যদি বৃদ্ধি পায় একদম ওই লেভেলের না হলে, তোমার ধরো না 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যদি তাপমাত্রা থাকে, তখন কি হয় সালোক সংশ্লেষণ বৃদ্ধি হয়। যেমন ধরো আলো যতক্ষণ ধরে থাকে, তখন দিন বড় হয়, দিন বড় হলে কি হয় বেশিক্ষণ আলো পড়ে, তখন যতক্ষণ বেশি আলো পড়ে তত বেশি হবে সালোক সংশ্লেষণ হবে। আর যত বেশি সালোক সংশ্লেষণ তাপমাত্রাও কি যত বেশিক্ষণ আলো থাকবে তাপমাত্রা বৃদ্ধি হবে, সালোক সংশ্লেষণও বৃদ্ধি পায়। 2 নম্বরে পানি, ঠিক আছে। এখন ধরো পানি, পানি জিনিসটা কি যত বেশি পানি থাকবে তত বেশি ফটোলাইসিস হবে। এখন দেখো যদি পানি বেশি থাকে উদ্ভিদের ভিতরে, তখন কি পত্ররন্ধ্র বন্ধ হবে না, তখন কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে পারবে, তখন কি হবে সালোক সংশ্লেষণের হার বেশি পাবে। তো পানি যদি বেশি থাকে তাহলে কি হবে সালোক সংশ্লেষণের হারও বৃদ্ধি পাবে, ঠিক আছে। এরপর খনিজ পদার্থ। এখন তো ফটোলাইসিসের ক্ষেত্রে আমরা ম্যাঙ্গানিজ আর ক্লোরিন ব্যবহার করছি না, তার মানে কি খনিজ পদার্থ কি এনজাইমের মতো কাজ করে। তো এটাও কি এটা কি বৃদ্ধি করে, খনিজ পদার্থ থাকলেও কি বৃদ্ধি করে। আপনার ভিটামিন সহ অন্যান্য রাসায়নিক পদার্থ থাকলেও কি সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পাবে, ঠিক আছে। এখন আসি আমরা কি এবার আমরা তোমার পড়ি অভ্যন্তরীণ প্রভাবগুলা। এগুলা কি সমানুপাতিক, এগুলা সবগুলো কি সমানুপাতিক, ঠিক আছে। এখন এগুলা কি এগুলা কি বাহ্যিক, এগুলা কি বাহ্যিক। এখন আমরা অভ্যন্তরীণ গুলো পড়ি। এখন দেখো অভ্যন্তরীণ সবার শুরুতে পাতার বয়স। এখন দেখো পাতার বয়স, দেখো পাতার বয়স তোমার যত বৃদ্ধি পাবে একটা মিডল এজে আসবে, তত কি ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি পাবে, পাতাটা তত সবুজ হবে। যেমন ধরো আম পাতা, আম পাতার শুরুতে লাল কালার থাকে না, এখন যখন লাল কালার থাকে লাল কালার থেকে আস্তে হলদি সবুজ হয়, দেন পুরো সবুজ হয়। তো আস্তে আস্তে যত বেশি বয়স বাড়ে তত কি হয় ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি পায়। আর যখন ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি পাবে তখন কি হবে সালোক সংশ্লেষণ বৃদ্ধি পাবে। কিন্তু হ্যাঁ পাতার ওই যে বয়সটা একটা নির্দিষ্ট বয়সের পার হয়ে যখন বৃদ্ধ হতে থাকবে তখন কি হবে আবার পাতায় ক্লোরোফিলের পরিমাণ কমে যায়, কারণ পাতা আস্তে ধীরে 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 হলুদ হয়ে খয়েরি কালার হয়ে ঝরে পড়ে যায় বা হলুদ অবস্থায় ঝরে পড়ে যায়, ঠিক আছে। এখন তার মানে কি পাতার বয়স বৃদ্ধির সাথে সাথে কি হবে সালোক সংশ্লেষণও বৃদ্ধি পাবে, ঠিক আছে। কিন্তু ওই যে বলছিলাম একটা জিনিস মাঝামাঝি বয়স পর্যন্ত সবচেয়ে বেশি হবে। 2 নাম্বার ক্লোরোফিল। আর যত বেশি ক্লোরোফিল থাকবে, 2 নাম্বার কি ক্লোরোফিল, এখন ক্লোরোফিল যত বেশি থাকবে তত কি হবে সালোক সংশ্লেষণ বৃদ্ধি পাবে, কারণ আলো বেশি এসে পড়বে, ওই জায়গার ভিতরে ফটোলাইসিস হবে, এটা আমার জিনিসপত্র হবে, ঠিক আছে। এরপর আসে কি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম যদি বেশি থাকে তখন কি হয় প্রোটোপ্লাজম বেশি তখন কিন্তু ক্লোরোপ্লাস্টও বেশি, ক্লোরোপ্লাস্ট বেশি, ভিতরে জিনিসপত্র বেশি, বেশি আলো প্রবেশ করবে, বেশি আলো গ্রহণ করতে হবে, বেশি আলো গ্রহণ করলে ফটোলাইসিস হবে, সালোক সংশ্লেষণ হবে, তাহলে কি এটা থাকলেও কি বৃদ্ধি পাবে, ঠিক আছে। এরপর আসে এনজাইম, একই জিনিস, যদি এনজাইম থাকে বেশি বিক্রিয়া দ্রুত হবে, আর বিক্রিয়া বেশি যত দ্রুত হবে তত বেশি কি হবে গ্লুকোজ উৎপন্ন হবে। এরপর আসে পত্ররন্ধ্র। এখন দেখ পত্ররন্ধ্র যত বেশি থাকবে তত বেশি কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে পারবে, আর যত বেশি কার্বন ডাই অক্সাইড তত বেশি আলোক নিরপেক্ষ বিক্রিয়া, আর যত বেশি আলোক নিরপেক্ষ বিক্রিয়া হবে তত বেশি কি গ্লুকোজ উৎপন্ন হবে। এর পাশে তোমার রঞ্জক পদার্থ। ক্লোরোফিল একটা নিজেও রঞ্জক পদার্থ, কিন্তু ক্লোরোফিল বেশি থাকলে কি হবে সালোক সংশ্লেষণ বেশি হবে। এখন আমরা ব্যস্তানুপাতিক গুলোর কথা বলি, যেমন দেখো অক্সিজেন, এখন দেখো যদি অক্সিজেন বেশি থাকে অটোমেটিক যদি
বায়ুতে অক্সিজেন বেশি দেয়, কার্বন ডাইঅক্সাইড কমে যায়, তখন কি হবে? গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারবে না, অক্সিজেন গুলো বের করতে পারবে না, তখন কি হবে? বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, তখন কি হবে? সালোক সংশ্লেষণ কমে যাবে, তখন কি হবে? সালোক সংশ্লেষণ কমে যাবে। দূষণকারী পদার্থ যদি থাকে, এখানে দূষণকারী পদার্থ যদি থাকে তখন কি হবে? সালোক সংশ্লেষণ কমে যাবে। এরপরে 2 নাম্বার, এখানে তোমার শর্করা পরিমাণ, এখন ধরো শর্করা যদি অতিরিক্ত বেড়ে যায়, শর্করার পরিমাণ যদি বেড়ে যায়, তোমার ঘরে ভাত রান্না করা আছে, এখন তুমি আবার ভাত রান্না করবা? ওগুলো অপচয় হবে না? তো এই জন্য এখন যদি তোমার ঘরে ভাত থাকে, তুমি ভাত রান্না করবা? অবশ্যই করবা না। তো এই একই জিনিস, এখানে শর্করার পরিমাণ যদি বেশি থাকে, যদি তখন কি হবে? যত বেশি থাকবে তত সালোক সংশ্লেষণ কম হবে। ঠিক আছে, এগুলা কি ব্যস্তানুপাতিক, এগুলা কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বুঝতে পারছো? কোনো কনফিউশন থাকলে অবশ্যই লিখবা, বলবা আমাকে। ঠিক আছে।